মন ভালো কিংবা খারাপ, আনন্দের সময় কিংবা বিরহের গল্পে গান হয় আমাদের সঙ্গী। কথার পিঠে কথা জুড়ে যেই গানগুলো লিখেন গীতিকাররা। আজকে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে তেমনই তিনজন গীতি কবিকে আমন্ত্রণ জানিয়েছি, যাদের লেখা গান আমাদের মুহূর্তগুলোকে রাঙায়। দর্শক, সাথে আছি আমি শাহরিন জেবিন এবং আমার সামনেই আছেন গীতিকার জাহিদ আকবর, আর তার পাশেই আছেন রবিউল ইসলাম জীবন, এবং আমার পাশে বসে আছেন সালাউদ্দিন সাগর। তিনজনকে আমি আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। তোমাকেও স্বাগত। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আমার আজকে একটু অন্যরকম ভালো লাগা কাজ করছে, কারণ এত সুন্দর সুন্দর গান আমরা যখন শুনি, যে গানগুলো আসলে হৃদয়ে দোলা দেয়, সেই গানগুলোর মাঝেই কোনো গান আপনারা নিজেরাই লিখেছেন। আমি সব গল্পগুলোই জানবো, বাট শুরুতে একটু তিনজনের কাছেই জানতে চাই, বর্তমানে গানের জায়গাটা কেমন, গানের চিত্রটা কেমন? একজন একজন করে বললেই হবে। জাহিদ ভাই, আপনি শুরু করেন। গানের, যেহেতু আমি গান লেখার পাশাপাশি একটা পত্রিকায় কাজ করি, তো আমার মনে হয় কি গত বছর শেষ, মানে গত বছরের শেষ 3-4 মাসে মানে সেরকম কোনো গান আমার মনে হয় প্রকাশিত হয় নাই, এবং 5 মাস আগের গানগুলোই মানে শ্রোতাদের মানে মনের ভিতরে ছিল। তবে শেষে যদি বলি, শেষের দিকে জীবনের লেখা ওই ইমরান এবং পড়শির কথা একটাই গানটা কিন্তু শ্রোতারা ভালোই পছন্দ করেছে। তারপরে কিন্তু আসলে আমরা আজকে পর্যন্ত আসলে কোনো গান এখন পর্যন্ত কানে এখনো মানে যায় নাই। এটা জাহিদ ভাই বলছেন, জীবন ভাই কি বলবে এই জায়গাতে? আমার মনে হয় যেহেতু গত বছর একটা পরিবর্তিত পরিস্থিতি ছিল, যার কারণে হচ্ছে সবকিছু মিলে এক ধরনের সারা দেশ এবং হচ্ছে সঙ্গীতায়োজন সবিজ বলি একটা এলোমেলো ছিল, সেটা এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এখন আমি বলবো যে এই মুহূর্তে মিউজিক্যাল একটু পজিটিভ, কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকে বসি দেখি যে আমাদের শিল্পীরা বিভিন্ন জায়গায় শো করছে, কম বেশি অ্যাক্টিভ হচ্ছে আগের থেকে বেশি, এটা দেখতে ভালো লাগছে। আর গানেও যেটা বলি যে আমার নিজের ব্যস্ততা দিয়ে আমি যেটা রিয়েলাইজ করতে পারছি যে গানের কাজের সংখ্যাও বাড়ছে, এবং সামনে যেহেতু ভালোবাসা দিবস আছে, পরপর 2টা ঈদ আছে, তারপর পয়লা বৈশাখ আছে, এই যে উৎসবগুলো এগুলোকে কেন্দ্র করে আমার মনে হয় আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে, ফিরছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে জুলাই আগস্টের পরে গানের চিত্রটা একটু থমকে গিয়েছিল। আপনি কি বলবেন এই জায়গাটাতে? না, জুলাই আগস্টের পরে যে একটা টমেটোই ছিল, সবাই বিভিন্ন সমস্যায় ছিল, তাই তখন তো আগে নিজের সমস্যা, তারপর বিনোদন, আর গানটা হচ্ছে মনের খোরাক। তাই দেশের পরিস্থিতির কারণে সবাই সবকিছু একটু থমকে গিয়েছিল, এখন ধীরে ধীরে ঠিক হচ্ছে, ইনশাল্লাহ প্রচুর কাজ হচ্ছে, হয়তো এখন চিত্রটা ফিরছে সুন্দর একটা সময় আমরা আশা করতে পারি। এখন আমরা অনেক ব্যস্ত, এই সামনে ভালোবাসা দিবস, ঈদ, আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আমরা এখন কাজগুলো রেডি হচ্ছে, মোটামুটি কাজের মধ্যে তবে এই দিন যাচ্ছে। এটা হচ্ছে যে শূন্য থেকে বেটার, মানে যেখানে শূন্য থেকে এটা একটা ভালো একটা অবস্থান আসছে। কিন্তু এখানে একটা আশঙ্কার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে সিনেমা, আমাদের সবচেয়ে বড় মাধ্যম ছবি, যেটা এবং একই সাথে গানের জন্য কিন্তু সিনেমা বড় একটা রোল প্লে করে। কারণ হচ্ছে একটা বড় বড় সিনেমা যখন বেশি হয়, গানগুলা মানুষ একই সাথে দেখে, সিনেমাটা দেখতে যায়, গানটাও মানুষের কাছে পৌঁছায়। তো আমাদের সিনেমার কিন্তু শুটিং খুবই কম বা হচ্ছেই না, প্রায় জাহিদ ভাই আমার থেকে আরো ভালো জানে। তো এই সিনেমাটা যদি সিনেমার শুটিং বাড়ে বা কাজ বাড়ে, বা বড় বড় ডিরেক্টর যারা আছেন, বড় অ্যাক্টিভ অভিনয় শিল্পী যারা আছেন, তাদের যদি সিনেমার কাজটা বাড়ে, তখন আমাদের গানের জন্য বেটার হবে, কারণ হচ্ছে ওই সিনেমাগুলোতে গান ব্যবহৃত হবে, গান থাকবে, এবং আমার মনে হয় গানের কাজটা আর বেশি বাড়বে। এই যে সিনেমার কথা বলছেন, আমি তিনজনের কাছেই আমি আরো একটা বিষয় জানতে চাই, যে এই প্রজন্মের সিনেমার গান করার ক্ষেত্রে এই প্রজন্মের গীতিকাররা কতটা স্বাধীনতা পায় আসলে, এই জায়গাটা কি বলবেন আপনারা? স্বাধীনতার কথা যদি বলি, তো আমি তো প্রথম থেকে একটা কথা বলি কি, আমি আসলে মানে পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে একটা ফিল্মে গান লিখি। যখন কোনো পরিচালক আমাকে সিনেমার গান লেখার কথা বলে, আমি তার গল্পটা শুনি, সে আসলে কোন গল্পটা সিনেমায় ব্যবহার করতে যাচ্ছে, কোন সিচুয়েশনে মানে কোন অবস্থায় ব্যবহার করতে যাচ্ছে, সব কিছু শুনে নিই। কিন্তু গানটা যখন লিখি তখন কিন্তু আমি আমার মতো করেই লিখি, এবং এই স্বাধীনতা আমি প্রথম থেকেই মানে এটা তো আপনি অর্জন হয়তো করে নিচ্ছেন, বা এটা আপনার বিষয়। আমি যদি ওভারঅল বলি, এই প্রজন্মের গীতিকাররা আসলে কতটা স্বাধীন কাজ করার ক্ষেত্রে? প্রজন্মের গীতিকার না, আমি বলবো যে সব প্রজন্মেই যদি বলি, তো সিনেমার তো একটা গল্প থাকে, সিনেমার একটা ড্রিম থাকে, সিনেমার একটা এইম থাকে, সিনেমার একটা ক্যারেক্টার থাকে। তো সেটা বুঝে সেটার মধ্যে গিয়ে কিন্তু আমাদেরকে গানটা লিখতে হয়। আমরা যখন লিখি অবশ্যই আমরা স্বাধীনভাবেই লিখি, কিন্তু আমাদের সেই স্বাধীনতার মধ্যে একটা বাইন্ডিং থাকে, সেটা হচ্ছে গল্প, একটা ছক থাকে। আমরা ওইটার ভিতরে থেকে আমাদের
যতটুক যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করি। আমার মনে হয় আমরা সবাই এই জায়গা থেকে আমাদের সমস্যা হয় না। এই জায়গাটাতে আপনি কি কিছু যোগ করবেন? না, অবশ্যই করবে, কেননা এখানে স্বাধীনতা অবশ্যই আছে। নয়তো আমি স্ক্রিপ্ট দেখে একটা আবেগকে আমার চোখের সামনে এনে আমি গানটা প্রেজেন্টেশন করব, এটা কিন্তু সো টাফ। তাই ওরা আমাদেরকে ওই স্বাধীনতা দেয়, এটা ওইভাবে আমরা স্ক্রিপ্ট দেখে গল্পটাকে উপস্থাপন, গানের মাধ্যমে ফিলিংসটাকে উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের মতো করে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই জায়গায় যদি বলি যে এখানে একটা কথা আছে, আমি বলি সেটা হচ্ছে এটা আবার ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যারা একদমই ওই জানাশোনা আছে, ভালো বুঝাইতে পারে বা ভালো কিছু চায়, তারা চিন্তা করে। কেউ তো আছে যে হয়তো সে চিন্তা করে তার গানটা ভিউ হতে হবে, হিট হইতে হবে, হ্যাঁ, সে হয়তো অনেক সময় একটা গান দিয়ে দেয় বা কপিও দিয়ে দেয় যে এটার মতো করে লেখক, বলে দেয় যে আমি এরকম একটা গান চাই, সেটা একটা প্রেক্ষাপট। আর কেউ কেউ চায় যে আপনি সেরা কাজটা করেন, কতটুকু পৌঁছালো মানুষের কাছে, কতটুকু গেল, সেটা আপনি চিন্তা করতে হবে। এখন প্রেক্ষাপট দুইটা, কারণ কেউ যদি ওরকম চায় তো তখন হচ্ছে আমি কাজটা করবো কিনা সেটা আমার বিষয়, বাট এইভাবে আর কি কাজটা হয় আর কি। মানে জীবনের কথার সাথে আমি একটু করি, যেটা হলো Please. অনেকেই বলে কি একটা প্রেমের গান লিখে দেন আমার সিনেমা। আমি কিন্তু এই ধরনের পরিচালকের সাথে কখনোই কাজ করি নাই। বা আইটেম একটা গান লিখে দেন, আমাকে মানে সিনেমার গল্পটা বললো না, মানে কোথায় ব্যবহার হবে সেটা বললো না। আমি কিন্তু এই ধরনের পরিচালকের ছবিতে বা এই ধরনের প্রযোজকের ছবিতে কখনোই কাজ করি নাই। কে আমাকে মানে ফোন দিয়ে বলবে একটা প্রেমের গান পাঠিয়ে দেন বা একটা আইটেম গান দেন বা অমুক গান। আমি যে ছবিটার সাথে যুক্ত হই, আমি আসলে জানার চেষ্টা করি কি ছবির এই গানটা কোথায় ব্যবহার হবে, মানে মানে অনেক সময় আমি কে গাইবে, কে শুরু করবে, এই জিনিসগুলো কিন্তু আমি মাথায় রাখার চেষ্টা করি। সবকিছু জেনে বুঝে যে অবশ্যই, কাজটা কারণ করা হচ্ছে যায় আর কি। আমি যদি জিনিসটা প্রেক্ষাপটটা না জানি, আমি তো সেরা আউটপুটটা দিতে পারবো। ইভেন আমিও কখনো যে একটা গান লিখে দেন বা রোমান্টিক, এই আসলে গান হয় না, সিনেমার গান, সিনেমা বা নাটক বা ওটিটি যে মাধ্যমগুলো আছে, যেগুলো গল্পের সাথে আমাদের গানটা অ্যাড করা হয়, সেখানে তো আমাকে পুরো জিনিসটা জেনে বুঝে লিখতে হয় এবং এটা সব পক্ষেরই বোঝা উচিত। এই জাহিদ ভাই, জীবন ভাইয়ের সাথে আমি একমত। কেন অন্ধের মতো তো কিছু করা যায় না। আপনি বললেন আমি একটা রোমান্টিক গান চাই, আমি রোমান্টিকের তো শেষ নাই, তা আমার তো বুঝতে হবে থিমটা কি, ওটাকে ওখানে কি ডিজার্ভ করে। তাই আমি অন্ধের মতো একজনে বললাম একটা লিখে না, ফেললাম, এটা আসলে হয়ে ওঠে না। আমি এটা হয়ে সর্বশেষ ওঠে একটা না। উদাহরণ দিই। স্ক্রিপ্টটা, সিনেমার গানের ক্ষেত্রে স্ক্রিপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এটা তো বলে নিশ্চয়ই অনেকেই, তাই না, যে একটু না, রোমান্টিক গান করে দাও, হ্যাঁ, একটা হ্যাঁ, sad কেউ গান কেউ তো করে। বলে, সেটা কেউ জাহিদ কেউ ভাই বলে, বললো, সবার কিন্তু চিন্তা তো এক ডিফারেন্ট। না। আমি কতটা সচেতন সেটাও আমাকে বুঝতে এটা হবে। যেমন হচ্ছে আমি যদি ছাড় দিয়ে দিই বা আমি যদি লিখে ফেলি, আমাকে সময় দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, সর্বশেষ কালকে এবং পরশু আমি পরপর 2টা নাটকের গান নিয়ে বসেছি। একটা অলরেডি শেষ করেছি। আমি কিন্তু 2টা নাটক পুরোটা দেখেছি। আমি বলেছি যে আমাকে তাহলে নাটকটা পাঠান, আমি দেখি, গানের স্পেসটা আমি দেখি, তাহলে হচ্ছে কি আমি পুরো জিনিসটা রিয়েলাইজ করতে পারবো এবং ওটা দেখে আমি গানটা লিখতে পারবো। সেকেন্ডটা এখনো লিখি নাই, বাট এটা আমারও তো একটু আগ্রহটা থাকতে হবে, ধৈর্যটা থাকতে হবে, যে আমি 2টা নাটক 2 ঘন্টার বেশি সময় আমি ওটা দেখেছি এবং আমার মনে হয় এখন আমার জন্য লিখতে ইজি হবে। এটা হয়তো আপনারা করছেন, আপনারা বুঝে কাজ করতে চাইছেন, মেধা শক্তিটাকে কাজে লাগাতে চাচ্ছেন, বাট অন্যদের ওভারঅল কি একই বিষয় না? না, অন্যদের বেলায় এই চিত্রটা না। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম কি, যারা নতুন গান লিখতে আসছে বা যারা নতুন গান লিখছে, আমার মনে হয় এই সুযোগ সুবিধা এবং এই স্বাধীনতা তাদেরকে বলে দেয় কি একটা গান দেন বা এই গানটা লিখে দিতে হবে, তারা তাদের প্রকাশের জন্য বা এর জন্য রাজি হয়ে যাচ্ছে। আমার মনে হয় নতুন গান গীতিকারদের প্রকাশ অথবা এই জায়গায় রেমুনারেশনের বিষয়টাও থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যুটাও থাকে। আমি একটু জানতে চাই যে গান তো লিখেন, সেটা অবশ্যই ক্রিয়েটিভিটির একটা জায়গা থেকে করেন, তাই না? বা অবশ্যই গান লেখার একটা ক্ষুধা আছে আপনাদের মাঝে, তাই না? সাথে পাশাপাশি কিন্তু এটার একটা পারিশ্রমিকেরও বিষয় থাকে। হ্যাঁ, তো সবকিছু মার্চ করে মেধা সত্যের কি অবস্থা? মানে আপনারা কি রয়্যালিটি পাচ্ছেন গানের? আমি যেটা গল্প করছিলাম কি, মানে অনুষ্ঠানে আসার আগে আমি আসলে রয়্যালিটির দিকটা চিন্তা কখনোই করি নাই। আচ্ছা, আমি প্রথম যে বিষয়টা হয় টাকাটা বা পারিশ্রমিকটা, আমি সেটাই নিই। পরে গানটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমার কখনোই কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা থাকা উচিত। আমার মনে হয় যারা মানে নিয়মিত লেখে গান, আমি তো নিয়মিত লিখি না, আমি কিন্তু এটা সবসময় বলি, আমার মনে হয় এটা তাদের মাথায় রাখা উচিত, গানের রয়্যালিটির বিষয়টা। আমি এই জায়গাটা জীবন ভাইয়ের কাছে আসতে চাই, কি বলবেন বিষয় হচ্ছে আপনি? যে আমরা যখন এসেছি, আমরা যদি একটা সিস্টেম পেতাম যে আমাদের এখানে একটা সিস্টেম আছে, একটা গানের জন্য এই ধরনের একটা রয়্যালিটি এত % পাওয়া যায়, বা হচ্ছে শুরুর পারিশ্রমিক হিসেবে এরকম একটা অ্যামাউন্ট পাওয়া যায়, অথবা না পাওয়া যায়, আমরা আসলে কোনো সিস্টেম অফিস মানে প্রপার কোনো সিস্টেম কিন্তু আমাদের এখানে নাই। এরকম একটা সিস্টেম যদি আমাদের এখানে বেড়ে উঠতো, তাহলে এটা আমাদের প্রত্যেক গীতিকবির জন্য এবং আপকামিং যারা গীতিকবি আসবে তাদের জন্য খুবই ভালো হতো। আচ্ছা, এখন যেটা হয়, একা তো আসলে একটা সিস্টেমও চেঞ্জ করা যায় না, কিন্তু তারপরও রয়্যালিটির ব্যাপারে আমি
কিছুটা সচেতন, কিন্তু সব সব জায়গায় সচেতন হওয়া সম্ভব না। কীভাবে সম্ভব না? যেমন অনেক কোম্পানি আছে যে আমাদেরকে গান হচ্ছে বা এটা লিখে নিয়ে নিচ্ছে, এবং হচ্ছে তাদের সিস্টেমটাই আমার হয়তো আমি কাজটাই করতে পারবো না। তো যেহেতু আমরা এই কাজটা করে আনন্দও পাই একই সাথে, তো আমরা ওই লোভটা সামলাতে পারি না যে আমি গানটা লিখতে চাই। লোভ বলি বা আকাঙ্ক্ষা বলি, আমরা একই সাথে লিখতেও চাই, কিন্তু আবার একই সাথে আমাদের তো যেহেতু আমরা এটাই করি, আমাদের পয়সাটাও দরকার, না হলে তো আমরা চলতে পারবো না, বাস্তব। কিন্তু কিছু কিছু গানে আমি একটা উদাহরণ দিই, যেমন রয়্যালিটি বলতে হচ্ছে যে দেখা যাক আমি একটা গানের জন্য একটা সম্মানী পেলাম, অ্যাডভান্স যেটাকে বলে, এরপরে গানটার রেশিও অনুসারে সব খরচের পরে যে আয়টা হবে আইন অনুসারে, এটা একজন গীতিকার, সুরকার এবং শিল্পী যিনি কণ্ঠ দিয়েছেন প্রত্যেকে 33% করে গানটার আয় ভোগ করবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইন, কিন্তু সেটা বাংলাদেশে নাই। এবং এটা না থাকার মূল কারণ হচ্ছে আমাদের এখানে সিন্ডিকেট বেস কোম্পানিগুলো, প্রোডাকশনগুলো বছরের পর বছর থেকে তারা গানগুলো কিনে নিয়ে যেত একটা শিল্পীকে, যেহেতু শিল্পীর মাধ্যমে কাজটা হয় এবং ফ্রন্ট লাইনে থাকে, নেতৃত্বে থাকে যিনি গানটা গান, তাকে একটা ভালো একটা পয়সা দিয়ে তার কাছ থেকে গানটা নিয়ে যেত। এবং সে যেহেতু কাজটা আমি তো চাইলেই বের করতে পারতেছি না, আমি তো একটা পার্ট, আমি তো পুরা ওন না, যার কারণে ওই সুযোগটা তারা নিত। হয়তো শিল্পীকে একটা ভালো পয়সা দিত, গীতিকার সুরকারদেরকে বছরের পর বছর থেকে সামান্য একটা অংশ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এই সিস্টেমটা এখানে চলতেছে। আচ্ছা, এই জায়গায় আপনি কি কিছু যোগ করবেন? না, অবশ্যই করবে, কেননা এখানে আমাদের বাংলাদেশের গীতিকারদের ক্ষেত্রে আসলে সবাই একটু কৃপণতা করে, আর রয়্যালিটির ব্যাপারটা শুরু থেকে যদি হয়ে আসতো তাহলে আজকে আমাদের জন্য একটু ভালো হতো, কেননা সবারই টাকা দরকার আছে। তাই এটা জানতে চাই, শুরু থেকে তো হয়নি, এখন কি হচ্ছে? এখন পাচ্ছেন? এখন সম্মানই পাচ্ছি, বাট রয়্যালিটি যখন প্রশ্নটা আসতেছে তখন ওই জীবন ভাই একটা কথা বললো না, কাজটা না হারানোরও একটা ভয় থাকে। আবার আমরা যারা রাইটার, আমরা কিন্তু মন থেকে কাজটা করি, ওই ক্ষুধা, যখন আপনি যেটা করবেন ওটার প্রতি একটা ফিলিংস আলাদা থাকে। আমরা যেহেতু এই গানটা লিখলে আমরা ভালো থাকি, আনন্দ পাই, যার কারণে আমরা লিখে দিচ্ছি। কিন্তু যারা আমাদের সাথে কাজটা করছে তাদের কিন্তু ওটাও মাথায় রাখতে হবে, এই লোকটা কিন্তু এটা দিয়ে চলে, এটা দিয়ে বাঁচে। মাঝে কিন্তু এমনটাও শুনেছি আমি যে গীতিকার, গীতিকবি এদেরকেই মুছে ফেলার একটা বিষয় ছিল, যে এদের নামটাই রাখতে চায় না গানের সাথে। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটতেছিল প্রায় 1-2 বছর আগে, এবং সেটা হচ্ছে যে একটা আইন পাশ করার একটা ইয়ে ছিল, একটা চক্রের পরিকল্পনা ছিল, যেখানে হচ্ছে গীতিকারদের যে অধিকার বা হচ্ছে আইন অনুসারে যে স্বীকৃতি, সেটাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র হচ্ছিল। এবং এটা লাকিলি যে আমাদের গীতিকবি সংঘ বাংলাদেশ সেটা কোনোভাবে ট্রেস করতে পারে, এবং আমাদের তখনকার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওনারা 3 জন খুব দুর্দান্তভাবে কাজ করে সেই জিনিসটাকে আটকে রাখতে সক্ষম হন। এটা আমি জানি। এই গীতিকবি সংঘ নিয়ে আমি আপনাদের কাছ থেকে জানবো, বাট তার আগে আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই। আপনারা দুজনেই গান লিখেন, গীতিকার, পাশাপাশি আপনারা সাংবাদিকতা পেশাতেও আছেন, নিশ্চয়ই এমন অনেক কথা শোনেন আপনারা, যে আমি সরাসরি বলছি প্লিজ, যে আপনারা সাংবাদিকতা করবেন, স্ক্রিপ্ট লিখবেন, গল্প লিখবেন, আপনারা কেন গান করবেন? এটা শোনার পরে প্রতিক্রিয়াটা কেমন আসে? আমি প্রথমত আমার কথা বলি, জাহিদ ভাই ওনার উত্তর দিবে, সমস্যা নেই। প্রথমত আমি লাস্ট 2 বছর থেকে একদম এখন 2 বছর চলে, একসময় আমি বিনোদনের কাজ করতাম, এখন করি না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যেটা বলবো, যে যিনি সাংবাদিক উনিই তো লিখবেন, উনিই সব কিছু করবেন। কেন করবেন? কারণ হচ্ছে যে একজন সাংবাদিকের মেধা, একজন সাংবাদিকের জ্ঞান, একজন সাংবাদিকের জানাশোনা অনেক বেশি। কারণ যে সাংবাদিক যে বিটে কাজ করে, যদি স্পোর্টসে কাজ করে সেই স্পোর্টসে স্পেশালিস্ট, সে যদি মিউজিকে কাজ করে সে মিউজিক নিয়ে ভালো জানে, এরকম। তো যে সাংবাদিকটা মিউজিক নিয়ে কাজ করছে বা বিনোদন নিয়ে কাজ করছে, অবশ্যই সে তো ওইটা নিয়ে ওই প্রসঙ্গে সে এক্সপার্ট, সে সব কিছু জানে, নারী নক্ষত্র জানে, সুতরাং তার জ্ঞানটাও বেশি, তার বুদ্ধিভিত্তিক যে চর্চা সেটাও এই জায়গায় বেশি, এবং সে লিখবে এবং সে ভালো করবে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। এই জায়গায় যদি আমি বলি জাহিদ ভাই, যেটা বলছিলাম, যে আপনারা দুজনেই সাংবাদিকতা পেশার সাথেও আছেন, পাশাপাশি গানও করছেন। তো এই যে একটা কথা চারিদিকে উঠে আসে যে কেন আপনারা সাংবাদিকতা করছেন পাশাপাশি গান লিখবেন, তাই না? এটা শোনার পর প্রতিক্রিয়া কেমন হয়? আপনি যেটা বলতে পারছেন না সেটা হলো কি, আমরা সাংবাদিকতাকে ব্যবহার করে মানে গান লিখছি, এরকম আসলে না, ঘটনা হলো আপনি খুব ফ্রিলি সবকিছু বুঝে যান। কিন্তু এটা না, আমি যদি সাংবাদিকতাকে ব্যবহার করে যদি গান লিখতাম তাহলে কিন্তু অনেক আগে হারিয়ে যেতাম। আর আমি সবসময় জীবনের কথার সাথে আমি যোগ করে বলি কি, যারা সাংবাদিকতা করে বা যারা লেখালেখি করে তারা কিন্তু সবসময় কিন্তু শব্দের আশেপাশে থাকে, এবং শব্দের আশেপাশে যারা থাকে আমার মনে হয় তারাই ভালো গান লিখবে। এবং আমি বলি কি, আমার দীর্ঘ এই মানে সাংবাদিকতা এবং গান লেখার কেরিয়ারে আমি যদি ভালো গান বা শ্রোতানন্দিত গান, আমি হিট শব্দটা সবসময় অ্যাভয়েড করি, যদি গান না দিতে পারতাম, আমি আমার কাছ থেকে কিন্তু ভয়ে বা ভীতিতে, আপনি যেটা বললেন,
আমি যেহেতু সাংবাদিকতা করি, একবার দুইবার তিনবার গান নিত। এত দীর্ঘ বছর কিন্তু গান নেওয়া সম্ভব না। আমি নিজেকে আসলে মানে গান লেখায় প্রমাণ করেছি কি আসলে আমার লেখাটা হয় বা আমি লিখতে পারি। তারপরে কিন্তু প্রযোজক, পরিচালকরা, এবং আরেকটা জিনিস যোগ করি, আমি কিন্তু কখনো কোনো পরিচালককে বা প্রযোজককে বলি নাই কি আমি আপনার সিনেমায় গান লিখব। তারা আমাকে যখন অ্যাপ্রোচ করে গান লেখার জন্য, এটা খুব আমি প্রাউডলি বলি, আমাকে যখন গান লেখার কথা বলে আমি নির্ধারণ করি আমি তার সিনেমায় গান লিখব কি লিখব না। এটা আপনারটা যেমন আপনি বলছেন, হ্যাঁ আপনি হয়তো বোল্ডলি প্রত্যেকটা সিচুয়েশনকে ফেস করতে পারছেন, বাট ওভারঅল যদি বলি আপনারা ছাড়াও আরো অনেক সাংবাদিক আছে যারা গানের সাথে আছে। আমি জীবন বলি, আমি বলি যে, এবং তারা যদি পত্রিকাটাকে ব্যবহার করে গান লেখার চেষ্টা করে, আমার মনে হয় অনেকে হারিয়ে গেছে। কিন্তু এটা পসিবল না, সম্ভব না। কিন্তু কারণ দীর্ঘমেয়াদী একটা জায়গায় টিকে থাকা আমার মনে হয় শুধু সাংবাদিকতাকে ব্যবহার করে সম্ভব না। সাংবাদিকতা না, কোনো পেশাতেই মানুষ যদি কোনো কাজ যথাযথভাবে না করে, ওই শিক্ষাটা, ওই ওনটা সে না করে, এবং ওই পরিবেশে বেড়ে না ওঠে, নিজেকে ওইভাবে লালন না করে, ধারণ না করে, এবং ওই চর্চার মাধ্যমে মজবুত না হয়, কখনোই তার পক্ষে সেখানে টিকে থাকা সম্ভব না। এবং আমি তো এখানে সাংবাদিক, যদি আপনি যেটা বললেন, জাহিদ ভাই বললো আর কি, আমি ওভাবে না বলি, কোনো সাংবাদিকের যদি গান লিখে আপনি কি নিচ্ছেন কেন, এটা তো আমি সাংবাদিকের কোনো দায় দেখি না, দোষও দেখি না। হয়তো ওই সাংবাদিক আবেগের বসে, আমি বলি হয়তো আবেগের বসে ভালোবাসা লিখতে চাচ্ছে, এক মিনিট, কিন্তু আপনি যে গানটা গড়বে, গানটা যদি একজন শিল্পী নিয়ে থাকেন, সুরকার নিয়ে থাকেন, বা একটা লেভেল নিয়ে থাকেন, দায়টা অবশ্যই তাদের। আপনি নিচ্ছেন কেন? আপনি আপনি কি বলতে যাচ্ছেন সাংবাদিকের গান নিবে না? না না, আমি ওটা বলছি না। আপনি বলছি যে আপনার যদি কোয়ালিটি ভালো হয়, আপনি যে কার কাছ থেকে নেন, কিন্তু আপনি হয়তো কার কাছ থেকে যদি আপনি তারা খুশি করার জন্য একটা গান নিয়ে থাকেন, নিয়ে আবার বলবেন, এটা তো হয় না। আমি মনে করি কোয়ালিটি থাকলে আপনিও লিখতে পারবেন, যে কেউ লিখতে পারে, কোনো সমস্যা নেই। এবং ইউটিউব ঘাটলে, আপনি রিসার্চ করলে, গুগল ঘাটলে, গবেষণা করলে আপনি বুঝবেন কারা কারা ভালো গান লিখছে এবং কারা কারা গান মানুষ শুনছে। এটা তো স্ট্যাটিস্টিক খুব সহজে আপনি বুঝতে পারবেন। এটা আসলে মুখে বলার কিছু নাই, এটা সময় এবং গানই প্রমাণ, কাজে। আমি আপনাদের তিনজনের কাছে একটা বিষয় জানতে চাই, জানি না বিষয়টা ভুল হবে কিনা, বা আমি যেটা বলবো এটা সত্যি না মিথ্যা এটা জানি না, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে এখনকার গীতিকারদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে, বা একটা টেন্ডেন্সি আছে যে শাকিব খানের সিনেমায় গান দিতেই হবে, এবং অনেক ক্ষেত্রে সেই জায়গাতে নামমাত্র পারিশ্রমিকও গান দিতে চায়। হ্যাঁ, মানে এইটা নিয়ে আপনারা কি বলবেন? আমি শাকিব খানের সিনেমায় অনেকগুলো গান করেছি, 10-12টা। এমন কোনো গান নাই যেটার জন্য আমি পারিশ্রমিক নিই নাই। এবং আমি সর্বশেষ যে গানটা লিখেছি শাকিব খানের অন্য সবগুলো গান থেকে বেশি পারিশ্রমিক নিয়েছি। আচ্ছা, এটা তো আপনার, হ্যাঁ, না না, আর যেটা আপনার থেকে জানলাম। আর এমনি ওভারঅল সিচুয়েশনটা কি, যে এখন কি সবার মধ্যে একটা, আমি বলি যে আগ্রহ, আকাঙ্ক্ষা থাকাটা তো স্বাভাবিক। শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 নায়ক। শাকিব খানের গান যদি হয়, সিনেমাটা হয়, সিনেমাটা হিট করে, সিনেমাটা মানুষের কাছে পৌঁছায়, ওখানে যদি আমি একটা ভালো লেখা লিখতে পারি, এটা মানুষের কাছে যাবে, এটা কে চাবে না? আমি মনে করি এটা চাওয়াটা খুবই ন্যায্য, চাওয়াটা খুবই আকাঙ্ক্ষিত, চাওয়াটা খুবই সুন্দর। কিন্তু বর্তমানে যে আরেকটা জায়গা একটু ধরে দেয়, বর্তমানে যেই জায়গাটা বলছি যে যারা গীতিকাররা আছেন এরা মানে এক ধরনের টেন্ডেন্সি আছে যে আমি যে কোনো কিছুর বিনিময়ে, মানে আমি পারিশ্রমিক কমিয়ে নেই, বাট আমাকে শাকিব খানের সিনেমায় গান দিতে হবে। এটা কি বলবেন? আপনি যেটা বললেন সেটা আমিও শুনেছি। এবং জাহিদ ভাই, আমি এই জায়গায় যদি একটু যোগ করে, আপনি নিজেই এই যে লাস্ট যে গানটা আমরা দেখলাম, সুরমা সুরমা, এই গানের আগে সম্ভবত 9 বছরের একটা বিরতি ছিল আপনি আপনার শাকিব খানের সিনেমায় গান দেওয়ার বিষয়ে। লিখি নাই তো, আমার তো কিছু যায় আসে নাই তখন। এটা আপনারটা বলতেছেন? আমারটা বলছি, এবং আমি এখনো বলছি কি শাকিব খানের সিনেমায় গান লিখলে যেটা হয়, আমি প্রথমে বলিনি যে অভিযোগটা, মানে যে কথাটা আসলো, কি আমি কিন্তু শাকিব খানের প্রতিটা ছবিতেই পারিশ্রমিক কিন্তু আগে নিয়েছি, পারিশ্রমিক আগে নিয়ে আমি গান লিখেছি। কিন্তু আমিও শুনেছি কি এই শাকিব খানের সিনেমায় গান লেখার জন্য কিন্তু অনেক গীতিকার আছে আমাদের দেশের যারা টাকা নেয় নাই। আমি 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 আমার জায়গাটা ক্লিয়ার করেন, আমি সে দলে না, বা কখনো ছিলাম না, এবং দলটা আছে, দলটা আছে, আমি জানি দলটাকে নামটা আমি আসলে বলা যায় না, একটা জাতীয় মাধ্যমে বা একটা গণমাধ্যমের নামগুলো বলা যায় না। আর আমি জানি না, আমরা সেটা আমার ক্ষেত্রে যেটা হয়, জানতেও চাই না, আমার গান না হলে সমস্যা নাই, আমার সম্মান এটা লাগবে। কিন্তু আমি যে গানগুলো লিখেছি সম্মান এবং সম্মানী সবই পাওয়ার চেষ্টা করেছি গানগুলো। আমি একটু বলতে চাই, আমার এখনো সুযোগ হয়নি কখনো আসলে, ফার্স্ট টাইম পারিশ্রমিক আগে, তারপর গান। কিন্তু আপনি কি প্রতিযোগিতায় নেমেছেন? না, আমার এই ধরনের ইচ্ছে নেই। আমার মেধা যদি থাকে অবশ্যই আমাকে খুঁজে নিবে, আমাকে পারিশ্রমিক দিয়ে নিবে। আমি কেন আমার মেধাকে কেন আমি বাসিয়ে দিব? একদম একদম, অবশ্যই অবশ্যই, এটাই আসলে আমার মেধাটা গড গিফটেড। আমি এটাকে আমি অন্যকে কেন বিলিয়ে দিব?
অবশ্যই না। যদি কখনো এই ধরনের অফার আসে, আগে পেমেন্ট, তারপর ওকে, এই যে আমি একটু আগে বলছিলাম, বিরতির আগেই বলেছিলাম যে গীতি কবি সংঘ নিয়ে আমার একটু জানার আছে আপনাদের কাছ থেকে। আপনারা তিনজনেই তো এই সংঘতে আছেন, সাগর আছেন নাকি? আমি এই ইমিডিয়েটলি যোগ হয়েছে, কিন্তু এখনো ফাইনালি হয়নি। মানে সদস্য হয়েছে? ওকে, সবাই সদস্য। হ্যাঁ, আমরা ওকে, সবাই সাধারণ আমি সদস্য। একটু এই গীতি কবি সংঘের বর্তমান চিত্রটা সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই। এটা জীবন ভাই ভালো বলতে পারবে। মানে আপনারা তো সদস্য হয়ে আছেন, আমি কি আমি পাচ্ছেন এবং আসলে? গীতি কবি সংঘ যখন প্রথম তৈরি হয় তখন আমি এটার সাথে ছিলাম এবং এখন সদস্য হিসাবে আছে, কিন্তু আমি এইটুক ছাড়া আর কিছু বলতে চাই না মানে এই সংঘ আচ্ছা, নিয়ে। আমি যেটুকু দেখেছি, আমিও সদস্য শুরু থেকেই ছিলাম, এখন সদস্য হিসেবে আছি। আমার কাছে মনে হয় গীতি কবি, এটা তো বেশি বয়স এখনো হয় নাই। এটার মূল এইমটা হচ্ছে প্রত্যেকটা গীতি কবিকে কানেক্ট করা, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটা সম্পর্ক থাকা, দেখা হওয়া, জানা শোনা, এটা তো আছেই। এর পাশাপাশি আরও এরা কিছু কার্যক্রম করছে, এখন যে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে ওরা অ্যাক্টিভ আছে। তো আমরা আসলে রাতারাতি অনেক কিছু আশা করা যায় না, বাট আমরা প্রত্যাশা করি যে তারা বিগত যে সময় গেছে, সামনের দিনগুলোতে নিশ্চয়ই তারা আরও বেশি অ্যাক্টিভ হবে, আরও বেশি কাজ করবে এবং গীতি কবিদের জন্য সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আসবে, সুন্দর সময় উপহার দেবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনি তো প্রথমেই বলেন আপনি মাত্র সদস্য হয়েছেন, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আশাবাদী গীতি কবি সংঘ? না, অবশ্যই আশাবাদী, আমাদের পক্ষে কাজ করবে যারা অবহেলিত গীতিকার। কেননা আমাদের মিডিয়াতে গীতিকার যারা আছে ওরা অ্যাকচুয়ালি অনেকটাই অবহেলিত, অনেকটা নাই, পুরোটাই অবহেলিত। হ্যাঁ, অবহেলিত, হাতে গোনা কয়েকজন ছাড়া। কারণ আমরা ওই একটা সিঙ্গারকে অনেক প্রায়োরিটি দেই, এটা দেওয়া উচিত, ঠিক আছে, কিন্তু গীতিকারকে অবহেলা করা এটাও কিন্তু আইনে নেই। হ্যাঁ, তাই কেন করবে? না, ঘটনা যেটা হলো কি, আমি যেটা সবসময় বলি কি, গীতিকার, আমি অবহেলা শব্দটা মানে আমি অ্যাভয়েড করছি। ঘটনা যেটা হলো, আমি যেটা সবসময় মনে করি কি, একজন গীতিকারের শব্দের উপর ভিত্তি করেই মানে প্রথম একটা গানের মূল জিনিসটা দাঁড়ায়, কাঠামো, এবং কাঠামোটা দাঁড়ায় গীতিকার এবং সুরকারের একটা মেলবন্ধনে, তারপরে গানটা শিল্পী গায়। আমার মনে হয় কি, গীতিকারকে যারা বা যেসব শিল্পী বা যেসব সুরকার অবহেলা করে, আমার মনে হয় তাদের জন্য কখনোই মনে হয় কিছুই ভালো হয় নাই। এই যে গানের প্রসঙ্গে যেহেতু আমরা কথা বলছি, আজকে আড্ডা দিচ্ছি, আমি একটু বলতে চাই যে আমার এই সেটে আরো অনেক শিল্পীরা আসছেন যাদের সাথে গল্প আড্ডায় অনেক কিছুই জানার চেষ্টা করি বা তারাও অনেক কিছু বলেন। আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে অনেক শিল্পীরাই কিন্তু বলে গেছেন যে গানের জায়গায় সবচেয়ে বেশি সিন্ডিকেট আছে। আপনারা তিনজনেই গানের সাথে যুক্ত আছেন, তার মধ্যে আপনারা সাংবাদিকতার সাথেও আছেন, আপনারা এই জায়গাটায় কি বলবেন? হ্যাঁ, গানের জায়গায় সিন্ডিকেট অবশ্যই আছে, সিন্ডিকেট অবশ্যই আছে, এবং আমি সিন্ডিকেটটা পছন্দ করি যদি মেধাবী তারা হয়। যদি সিন্ডিকেট যারা করছে মানে গানে বা যে কোনো মাধ্যমে, সিন্ডিকেট কিন্তু সবখানে, আপনি সাংবাদিকতায় বলেন, আপনি গানে বলেন, আপনি মানে অভিনয়ে বলেন, সবখানে কিন্তু সিন্ডিকেট আছে। কিন্তু আমি বিশ্বাস করি ওই সিন্ডিকেটটা যদি, যারা সিন্ডিকেট করছে তারা যদি মেধাবী হয়, 8-10 জন মেধাবী একসাথে হয়ে কোনো সিন্ডিকেট করলে আমার মনে হয় কোনো সমস্যা নেই, এবং কারো যদি সমস্যা না করে, এবং আমি এই সিন্ডিকেটটা বিশ্বাস করি। এটাকে আসলে সিন্ডিকেট বলে কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা সার্কেল। ইট মিনস আপনি যখন এখানে আপনি যে প্রোগ্রামটা করছেন, উপস্থাপন করছেন, আপনার একটা সার্কেল আছে, টিম আছে। এটা হচ্ছে এই আপনার এখানে যে ক্যামেরা ক্রু আছে, প্রডিউসার আছে, এরকম অনেকে আছে, ঠিক না, কাজ করছেন, একটা টিম। ঠিক গানেও তো একটা টিম হিসাবে কাজ করে। এর মধ্যে হয় কি, কিছু কিছু মানুষের সাথে কিছু কিছু হয়তো লেখায়, কাজে, অ্যাটিটিউড মিলে হয়তো তাদের বন্ডিংটা ভালো হয়। যখন টিম ওয়াইজ সেটা স্ট্রং হয়, আমার মনে হয় সেই কাজগুলো ভালো হয়। কিন্তু সেটা যদি কাউকে প্রতিহত করার জন্য, কাউকে ডিস্টার্ব করার জন্য, কাউকে নাজেহাল করার জন্য ব্যবহৃত হয়, এটা খুবই বাজে। এবং শিল্পী মন বা শিল্পী মানুষ কখনো এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি পার্সোনালি যেমন আমি আমার কাজ করি বা অন্য প্রত্যেকের কাজ আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার ফেসবুকে হয়তো আপনি আছেন বা দেখছেন কিনা আমি জানি না, আমি পার্সোনালি প্রত্যেকটা কাজকে সম্মান জানাই, প্রত্যেকটা কাজ, এবং আমি কখনো আরেকজনের একটা বড় কাজে আমি খুশি হই, কারণ আমি মনে করি এই কাজটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য যোগ হলো, দেশের জন্য যোগ হলো, আমি হ্যাপি হই। এটা হচ্ছে আমার ফিলিংস। এখন কে কিভাবে চিন্তা করে তার উপর ডিপেন্ড করে। আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, যে দেশের বাইরের একটা উদাহরণ দিই, সেটা হলো আমার খুবই প্রিয় গীতিকার গুলজার। এবং গুলজার যখন গান করতো, মানে সিন্ডিকেটের বিষয়টা আমার মাথায় আসলো। গুলজার যখন গান করতো, গুলজার কিন্তু বেশি গান করতো হলো আর.ডি. বর্মনের সাথে, এবং আর.ডি. বর্মন এবং গুলজারের যে কম্বিনেশন ছিল, এই গানগুলো বেশিরভাগই গাইতো আশা ভোসলে, লতা মঙ্গেশকর।
তখনও কিন্তু কথা হতো কি সিন্ডিকেট, ওরা সিন্ডিকেট করে সবগুলো, কিন্তু এখানে কি হতো, এখানে কিন্তু অনেক কালজয়ী গান কিন্তু তৈরি হয়েছে। এবং আপনি যেটা বলছেন আমি এখন রিলেট করেই বলছি বিষয়টা, যে মেধা যদি থাকে তাহলে সেই সিন্ডিকেট পজিটিভ। আমি সাপোর্ট করি, কিন্তু আমি কারো ক্ষতি করব, অমুককে উঠতে দিব না, অমুককে দাঁড়াইতে দিব না, আমি এটার কথা বলছিলাম যে এইটাই আমাদের ইন্ডাস্ট্রিতে একটু বেশি কি না, এটার বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমি একটা উদাহরণ দিই, যেমন ইমরান এখনকার অন্যতম জনপ্রিয় শিল্পী। তো ইমরান যখন সেরা কণ্ঠে 19 জনের ভিতরে, তখন থেকে আমাদের পরিচয় সম্পর্ক। তো এখন শুরু থেকে একদম স্ট্রাগলের সময় থেকে, ওর প্রথম অ্যালবাম থেকে আমার সাথে কাজ করে আসছি, বা ও আমার সাথে কাজ করে আসছে, আমাদের দেখা সাক্ষাৎ আড্ডা নানানভাবে। এখন ওর যেমন সর্বোচ্চ গানই আমার লেখা, 100-এর উপরে গান আমাদের করা। এখন এটাকে আপনি সিন্ডিকেট বলেন? আমরা একসাথে ঘুরছি ফিরছি, স্বপ্ন দেখছি, কষ্ট করছি, ব্যথা পাইছি, আঘাত পাইছি, ধাক্কা খেয়েছি, ঠিক না? এইভাবে নানান কিছু করতে করতে আমরা গানও করেছি। সেই গানের মাধ্যমে তার কাছে মনে হচ্ছে আমার লেখাটা ওর জন্য ভালো, সেটা লাকি, বা হচ্ছে মানুষ শুনছে। আমার কাছে মনে হচ্ছে তার কণ্ঠটা আমার জন্য ভালো, তার সুরটা আমার জন্য ভালো ম্যাচ করছে। কারণ আমরা তো এখানে কারো ক্ষতি করি না, আমরা কাজ করছি। আমরা একটা উদাহরণ দিলাম, এরকম আরও অনেকের সাথে আমার কাজ হয়েছে। তো এটাকে আসলে এটা ওই যেটা বললাম টিম। ওকে, আমি একটু সিন্ডিকেট থেকে বেরিয়ে আসি, আমি একটু পছন্দের দিকে যাই, আপনাদের তিনজনের কাছে আসবো। যে জাহিদ ভাই, আপনি প্রথমে বলেন যে এই 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 মুহূর্তে আপনার সামনে যদি বলা হয় যে বেস্ট গীতিকার তিনজনের নাম বলতে, আপনি কাদের নাম বলবেন? বেস্ট তিনজন গীতিকারের নাম, মানে এই সময়ের গীতিকার, এই সময়ের গীতিকার যদি বলে তাহলে আমি বলবো সোমেশ্বর অলি, লতিফুল ইসলাম শিবলি এবং জীবন। এবং জীবনের গান কেন প্রিয় কিন্তু আমি সেটা বলি, জীবনের যে গানটা আমার খুব ভালো লাগে সেটা কিন্তু আমি সব জায়গায় বলি, এবং এটা আড্ডা দিতে দিতে বলি এবং ওপেনই বলি। জীবনের একটা গান, চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি, এই গানটা আমার খুব প্রিয়। এবং ওর সিনেমার গান যদি বলেন আমাকে, সিনেমার রাতভর একটা গান আছে ইমরানের গাওয়া, সম্রাট সিনেমার, এই গানটা আমার খুব প্রিয়। ওকে, জীবন ভাই বলেন না। আমি যদি এখনকার বলি যে অলি, সমস্যা হলে অবশ্যই আমি সব জায়গায় বলি। আর যারা আমরা কাছাকাছি সময় আমরা এখন গান লিখছি, জাহিদ ভাই, তো জাহিদ ভাইয়ের প্রিভিয়াস বেশি, বিশেষ করে ওনার আরও 5-6 বছর আগের গানগুলো, রুমির গানগুলা বা হচ্ছে সিনেমাতে এই সময়টাতে যে গানগুলো ছিল ওগুলো আমার বিশেষ মানে বেশি প্রিয়। বা হাবিব ভাইয়ের ওনার ডুব গানটা বা প্রজাপতি গানটা, এগুলো মানে এগুলো বেশি প্রিয়, মানে এই দুজন। আর 3 নম্বরে যদি বলি, আমি একটু উজ্জ্বল রাখি, কারণ অনেকের গানই ভালো লাগে, যে লাইক ওরও একটা লাইন আমার কাছে ভালো লাগতে পারে, বা একটা গান ভালো লাগতে পারে নানানভাবে। 3 নাম্বারটা আপনি সবার জন্য রেখে দিয়েছেন, কি ডিপ্লোম্যাটিক জীবন ভাই। সাগর ভাই? না, তিনি আসা যাওয়া করে, কারণ আমার বর্তমান আগ থেকেই আমার খুব ফেভারিট ছিল জাহিদ ভাই, জীবন ভাই। ওনাদের গান শুনে শুনে আমরা অনুপ্রাণিত। আমরা আছি দেখে এখানে না? না, অবশ্যই না, অবশ্যই না। আর আরেকজন বলতে হবে, দ্বিতীয় হচ্ছে সমস্যা অলি ভাই, ওনার লেখা অসাধারণ, আমি ফ্যান। আর ওনার সবচেয়ে ভালো গান পাখি পাখি মন, এই গানটা আমার খুব পছন্দের একটা। আমি এবার আপনাদের তিনজনের কাছ থেকে একটু কাজ নিয়ে, কাজের আপডেট বিষয়ে জানতে চাই। আর সামনেই তো ঈদ, তারপরে ভালোবাসা দিবস আছে, সো দুটো ঈদ আছে। আর হ্যাঁ, সো এত এত কিছুর মাঝে আপনাদের কি কি গান আসছে, দর্শক শ্রোতারা কি কি পাবে, এই বিষয়টা একটু জানতে চাই। সাগর ভাই বলবেন কি? আমার বেশ কিছু 14 ফেব্রুয়ারি উপলক্ষে নাটকে গান আসতেছে, আর মিউজিক ভিডিও আসতেছে 7-8টা। তার মধ্যে সৈয়দ মিল আছে, মনটা দেনারে, তারপর আছে তোকে হেব্বি মানাইছে, তারপর আরও অনেকগুলো যেগুলো আমার খেয়াল আসতেছে না। আচ্ছা আচ্ছা। আর 14 ফেব্রুয়ারিতে নাটকে বেশ কিছু গান আসতেছে, ওখানে কনা, ইমরান, পড়শি, আতিয়া, নিশা, ওনাদের সবার পারফরমেন্স আছে। আচ্ছা, ছবির গানে আপনি নেই, মানে এটা কি আপনি করছেন না নাকি আপনার কাছে আসছে না? আমি 4টা ফিল্মে কাজ করছি, এমডি ইকবাল ভাইয়ের রিভেঞ্জ, তারপরে কিল হিম, আরও 2টা আমার মনে পড়তেছে না। সেই তুলনায় একটু কম, এই জন্যই আমি জানতে চেয়েছিলাম আসলে। ওকে, জীবন ভাই, জাহিদ ভাই, আপনাদের কি অবস্থা? এই যে সামনে ভালোবাসা দিবস, ঈদ, এত এত উৎসব আছে সামনে, দর্শক শ্রোতারা কি পাবে আপনাদের কাছে? আমি আসলে মানে কোনো উপলক্ষ হিসাবে কখনো গান লিখি নাই। মানে বললাম কি, আমাকে যখন বলে তখন আমি লিখি, এবং কিছু সিনেমার গান লিখেছি, কিছু মানে 2টা সিনেমার গান লিখেছি আমি। এর ভিতরে একটা কলকাতা সিনেমা আছে, এটা নাম 2টাই নাম বলা নিষেধ, মানে সিনেমা কিন্তু নাম বলে চাকরি থাকবে না টাইপের। চাকরি থাকবে, ওই পরিচালক মনে হয় একটু বিব্রত হবে। একটা কলকাতা সিনেমায় গান লিখেছি, একটা আমাদের দেশের সিনেমায়। আর নাটকের গান টান আমাকে আসলে খুব বেশি টানে না। অনেকেই আমাকে মানে নাটকের গান লেখার কথা বলেছে, এবারও বলেছে, কিন্তু আমি
আমি আসলে ফিল্মেই লিখতে চাই আর কি। ওকে, জীবন ভাই। আমার হচ্ছে 2-3টা নাটকের গানের কাজ চলছে বা লিখছি, এগুলো সামনে আসবে। এছাড়া আমি রিসেন্টলি বাচ্চাদের একটা গান করেছি, একটা থিম সং, RTVর একটা শিশুদের একটা প্রোগ্রাম, এবং ওই সুপার চ্যাম্প গানটার নাম, বাচ্চাদেরকে নিয়ে একদম বাচ্চাদের অনুভূতি। এবং এই গানটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে গানটা যখন ডেমো হয়, তো আমি মোবাইলে আমার বাচ্চাকে গানটা শুনিয়েছি এবং ও দেখলাম যে গুনগুন করছে, লাইনটা গাচ্ছে, এবং ওর বয়স মাত্র 2.5 বছর। ঘর থেকেই তো ফিডব্যাক পেয়ে গেছেন। আমার খুবই স্পেশাল একটা ফিলিং যে গানটা করতে পেরেছি। এর আগেও আমি বাচ্চাদেরকে নিয়ে গান করেছি। তারপরে আরেকটা গান রিসেন্টলি আসবে, এটা একটা অনুষ্ঠানে আসবে, বাংলাদেশ কোস্ট গার্ডের অফিসিয়াল থিম সং। আচ্ছা, কোস্ট গার্ডের এর আগেও আমি 4-5টা গান করেছি। এইটা এই গানগুলা করতে ভালো লাগে, আমি সেনাবাহিনীর থিম সং এরকম, এগুলো আমি খুব এনজয় করি। এটা আসছে। আর 3-4টা সিনেমায় গান আছে, হয়ে আছে, এগুলো সামনে আসবে। তাছাড়া ইমরান পশির একটা গান আসবে, ইমরানের সাথে একাধিক কাজ হয়েছে। এছাড়া নতুন বেশ কয়েকজন শিল্পীর গান করেছি। তানিম রহমান, অংশু ভাইয়ের একটা অনেক অনেক গান পাচ্ছি আপনার কাছ থেকে। জীবন ভাই আপাতত আজকে ফার্স্ট হয়ে গেছে এই জায়গাতে, বাট না, আমাদের তিনজনের কাছ থেকে আমরা অনেকগুলো গান পাবো এবং হোপফুলি দর্শক শ্রোতারাও সেটাকে গ্র্যাব করে নেবে, পছন্দ করবে। আয়োজন শেষ করতে হবে, বাট তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের তিনজনের কাছ থেকে জানতে চাই, ছোট্ট করে, যেহেতু একসাথে পেয়ে গিয়েছি, যে আপনারা তো গান করছেন এবং গান বেশ দারুণ দারুণ গান আপনারা উপহার দিচ্ছেনও আমাদেরকে। আমি যদি জানতে চাই যে আপনাদের পরবর্তী প্রজন্ম যারা গান লিখবে বা গানটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইবে, এটা কি তারা পারবে নিতে? আমার যেটা মনে হয় কি, বাংলাদেশে এখনো গানকে ক্যারিয়ার হিসাবে নেওয়ার মতো মানে সময় সুযোগ কোনোটাই হয় নাই। কারণ গান লিখে পারিশ্রমিকটা আসলে যারা পরিচিত গীতিকার বা ক্ষমতাশীল গীতিকার, আমি শব্দটা বলি, তাদেরকেই শুধু, আমি এটা বলি না, তাদেরকেই পারিশ্রমিকটা দেওয়া হয়। আর আমার মনে হয় যারা গান লিখতে চাইবে, আমার মনে হয় কি তাদেরকে প্রচুর কবিতা পড়তে হবে, কবিতা, এবং প্রচুর গান শুনতে হবে। আমি যেটা সবসময় বলি, আজকেও যখন সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু আজকেও সুনীল গঙ্গোপাধ্যায় 2 পাতা বা আল মাহমুদের 2 পাতা কবিতা মানে পড়ার চেষ্টা করি, আজও কিন্তু পড়েছি। আমার মনে হয় কি আমার সবসময় শব্দের আশেপাশে আমার থাকতে ভালো লাগে, এটা আমি আগেও বলেছি। এবং এটা তো আপনি টিপসও দিয়ে দিলেন, বাট এক কথা জাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে গানটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে না বা ওই পরিস্থিতি নেই। আপনি, আমার কিন্তু একটা স্বপ্ন যে গান লিখে শুধু চলবে, একজন গীতিকার, ড্রিম। কিন্তু আমি জানতে চাচ্ছি, এক কথাই বলেন না যে আসলে কি নতুন প্রজন্মের যারা গানের সাথে যুক্ত হবে বা গান লিখবে, তারা কি এটাকে পেশা হিসেবে নিতে পারবে? আমি সেটাই বলছিলাম যে সেটা তো পারছে না, আমরাই তো পারছি না, আমরা তো অন্য কিছু করতে হয় আমাদেরকে। তো এইটা যদি হইতো, এবং বাংলাদেশে অনেক রকমের পেশা আছে, একজন ক্রিকেটার শুধু ক্রিকেট খেলে লাইফ চালায়, ফুটবলার ফুটবল খেলে লাইফ চালায়, একজন অনেক রকমের অনেক কাজ আছে। কিন্তু এই একজন শিল্পী, অনেক সঙ্গীত শিল্পী আছে যে শুধু সঙ্গীত করে, গান গাচ্ছে, বা একজন মিউজিশিয়ান মিউজিক করছে, আর কিছু করছে না। কিন্তু গীতিকারের বেলা সেটা হচ্ছে না, কারণ সম্মানী। তা আমাদের সিস্টেমটার মধ্যে যদি সম্মানীটা বাড়ে, একজন গীতিকার যখন সম্মানীটা পাবে তখন সে ফুললি এখানে মনোনিবেশ করতে পারবে। আদারওয়াইজ কি হয়, গীতিকাররা প্রথমে আবেগের বশে শুরু করে, যখন তার জীবনযাত্রা চলে আসে, পরিবার চলে আসে, খরচ বেড়ে যায়, তখন সে আর থাকতে পারে না। আমরা দেখেছি অনেক লেজেন্ডারি গীতিকার, অনেক বড় বড় গীতিকার, কবি এখান থেকে সরে গেছেন প্রয়োজনে। ছোট্ট করে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আদৌ কি সুযোগ আছে গানকে ক্যারিয়ার হিসেবে নেওয়া? না, ক্যারিয়ার হিসেবে গীতিকার পেশাটা নেওয়া ঠিক হবে না, কেননা এখানে যথেষ্ট পরিমাণ ওই ধরনের সম্মানই নেই যে একটা ফ্যামিলি ওইটার উপরে ডিজার্ভ করবে। হ্যাঁ, ওকে, তবে আশা করব গানের জগতেরও সকল সংকট কেটে যাক আসলে। আর আপনাদের তিনজনের জন্যই অনেক অনেক শুভকামনা রইল। আমার এই আড্ডা শেষ করতে ইচ্ছে করছে না, বাট আয়োজনটা শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনের আগামীর কাজের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। বাট এই আয়োজনটা যে শেষ করব, তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার, একটা মানে অপূর্ণতা থেকে যাবে না যদি অপূর্ণতা কি ওনার পছন্দের একটা গান না শুনি, তাহলে কেমন হয়ে যায় না? আমার রিসেন্টলি 2 চাকার সাইকেল গানটা খুব ভালো যাচ্ছে, এটা প্রথম আলো এই গানটার সাথে আমি একটু ডান্স কভারও করেছি, বাট এই গানটাও খুব সুন্দর। এই গানটাই শুনি তাহলে, এবং এই গানের সাথে আজকে বাড়ি ফিরে যাব। আরে দেখে তোরে মনে ধরেছে ওরে